গল্পের শুরুতে আমরা পৃথিবীর উপর একটি আক্রমণ দেখতে পাই। এক অজানা এলিয়েন প্রজাতি প্রচুর রেডিয়েশন ভরা উল্কাপিণ্ড পৃথিবীর দিকে নিক্ষেপ করে। তাদের উদ্দেশ্য ছিল মানবজাতিকে পৃথিবী থেকে সম্পূর্ণ মুছে ফেলা। কিন্তু তা সত্ত্বেও মানুষ মাটির নিচে শহর তৈরি করে ফেলে, যেখানে এই মারাত্মক রেডিয়েশন পৌঁছাতে পারত না। এইভাবেই মানুষ আজও কোনোভাবে বেঁচে ছিল। এটা ছিল 2199 সাল এবং মানবতা তখন প্রায় ধ্বংসের মুখে। মাটির নিচে গড়ার শহরগুলিতে বসবাসকারী মানুষরাও আশা হারিয়ে ফেলেছিল। তারা তখন শুধু নিজেদের মৃত্যুর অপেক্ষা করছিল। এরপর আমরা পৃথিবীর পৃষ্ঠে এক ব্যক্তিকে চলতে দেখি, যার নাম সুসুমো। সে লোহা সংগ্রহ করতে বেরিয়েছিল, যাতে তা বিক্রি করে জীবিকা নির্বাহ করতে পারে। রেডিয়েশন থেকে বাঁচতে সে একটি বিশেষ স্যুট পরেছিল, কিন্তু হঠাৎ আকাশ থেকে এলিয়েনদের একটি ভয়ঙ্কর প্রোব, মানে একটি অনুসন্ধানী যান, দ্রুত তার দিকে ছুটে আসে। প্রোবটি পৃথিবীতে আছড়ে পড়ে এবং এই সবের মাঝে সুসুমো সেখানে অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফেরে, তার মাথা থেকে রক্ত ঝরছিল, তার হেলমেটও গায়েব হয়ে গিয়েছিল। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো এবং হাঁটার চেষ্টা করল, কিন্তু তার মাথা তখনও ঘুরছিল। তখনই তার নজর পড়ে এলিয়েন প্রোবটির ওপর। সেটি তুলতেই সে আবার অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। কিছুক্ষণের মধ্যেই একটি জাহাজ তার কাছে নামে। এটা ছিল ক্যাপ্টেন ওকিটার জাহাজ। যখন তার দল সেই এলিয়েন প্রোবটি পরীক্ষা করে, তখন তারা জানতে পারে যে তাতে অ্যাডভান্স টেকনোলজির ব্লুপ্রিন্ট ছিল, কিন্তু সেই প্রযুক্তি তাদের থেকে অনেক উন্নত ছিল। তারা তা বুঝতে পারছিল না। এরপর ওকিটাকে জানানো হয় যে যে লোকটিকে প্রোবের সাথে পাওয়া গেছে তার শরীরে প্রচুর রেডিয়েশন। একজন ক্রু মেম্বার তো বলেই ফেলে যে তার বাঁচার কোনো আশা নেই, কিন্তু যখন তারা কথা বলছিল, তখনই হঠাৎ সুসুমো ঘরে ঢুকে পড়ে এবং জোরে জোরে চিৎকার করতে থাকে। সেখানে উপস্থিত ডাক্তার ও গার্ডরা তাকে থামানোর চেষ্টা করে। সুসুমো ওকিটার উপর অভিযোগ করে যে গত লড়াইয়ে সে তার ভাইয়ের জাহাজকে ঢাল হিসেবে ব্যবহার করেছিল এবং নিজে সেখান থেকে লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছিল। আসলে কিছু সময় আগে সুসুমোর ভাই কমান্ডার কোডি তার ব্যাটলশিপে শত্রুদের সাথে লড়ছিল। তাদের শত্রু গামালাজ নামক শক্তিশালী এলিয়েন। আর তখন মানুষ ধীরে ধীরে হারের দিকে এগিয়ে যাচ্ছিল। এই কঠিন মুহূর্তে কমান্ডার কোডি নিজের জীবন উৎসর্গ করার সিদ্ধান্ত নেয়, যাতে তার বাকি সঙ্গীরা পালিয়ে বাঁচতে পারে। ক্যাপ্টেন ওকিটা বলেছিল যে আমরা আপনাকে একা ফেলে যাব না, কিন্তু কোডি তার কথা শোনেনি। শীঘ্রই তার জাহাজ বিস্ফোরণে উড়ে যায়। সে শহীদ হয়েছিল যাতে তার বন্ধুরা সেখান থেকে পালিয়ে যেতে পারে। এখন জাহাজে ক্ষুব্ধ সুসুমো হঠাৎ ওকিটার দিকে এগিয়ে যায়। সে বলে, তোর জন্যে আমার ভাইয়ের মৃত্যু হয়েছে। সে ওকিটাকে আক্রমণ করতে যাবে, এমন সময় ইউকি নামের একজন ক্রু মেম্বার তাকে চড় মারে। এরপর গার্ডরা তাকে ধরে নিয়ে যায়। সে চলে যাওয়ার পর ডাক্তারি সব কিছুর জন্য ওকিটার কাছে ক্ষমা চায়। তখন ওকিটা জিজ্ঞেস করে যে এটা কিভাবে সম্ভব, এত ভয়ঙ্কর রেডিয়েশনের মধ্যে থেকেও সুসুমো কিভাবে বেঁচে গেল। কিন্তু এর উত্তর কারো কাছেই ছিল না। কিছুক্ষণ পর ওকিটা এক বড় জেনারেলের সাথে এই বিষয়ে কথা বলেন। জেনারেলের মত ছিল যে তাদের কিছু নির্বাচিত লোককে সাথে নিয়ে পৃথিবী ছেড়ে অন্য কোনো গ্রহে চলে যাওয়া উচিত, কিন্তু ওকিটা এই কথায় রাজি ছিল না। সে বলে, যদি বাঁচাতেই হয় তবে ধনী এবং নেতাদের নয়, বরং শুধু তরুণ এবং যোগ্য লোকদের বাঁচাতে হবে, যাতে অন্তত মানবতার কাছে কোনো আশা বেঁচে থাকে। এরপর জেনারেল সবাইকে মানবজাতির পরবর্তী পরিকল্পনার কথা জানান। আসলে যে এলিয়েন প্রোবটি তারা পেয়েছিল তা ইস্কান্দার নামক গ্রহ থেকে এসেছিল। সেখানকার লোকেদের কাছে এমন প্রযুক্তি আছে যা দিয়ে রেডিয়েশনকে পুরোপুরি শেষ করা যায়। এর সাথে সাথে সেই প্রোবে ইস্কান্দার গ্রহে পৌঁছানোর সম্পূর্ণ কোঅর্ডিনেটসও দেওয়া ছিল। এখন সরকার সিদ্ধান্ত নেয় যে তারা তাদের শেষ বেঁচে থাকা জাহাজটি সেখানে পাঠাবে, যাতে সেই প্রযুক্তি এখানে নিয়ে আসা যায়। কিন্তু জনতা এই সিদ্ধান্তের বিরোধিতা করে। তারা বলে যে মহাকাশে এত দূরে আমরা যেতেও পারবো কিনা। এর জবাবে জেনারেল বলেন যে এত তথ্য আমি আপনাদের দিতে পারবো না, কিন্তু আমাদের কাছে একটি প্রযুক্তি আছে যা হয়তো জাহাজটিকে তাড়াতাড়ি সেখানে পৌঁছে দিতে পারে, কারণ এখন ইস্কান্দারেই তাদের শেষ আশা। এই অত্যন্ত জরুরি মিশনে যাওয়ার জন্য সরকারের ভলেন্টিয়ার বা স্বেচ্ছাসেবক দরকার ছিল। এতে সুসুমো নিজের নাম লেখায়। ডাক্তার তাকে জীবিত দেখে অবাক হয়ে যান। সুসুমো ডাক্তারকে বলে যে তাড়াতাড়ি টেস্ট করুন, লাইনে আরও লোক আছে। আসলে সুসুমো আগেও সেনাবাহিনীতে ছিল এবং এখন সে আবার নিজের জীবন বাজি রাখতে চলে এসেছিল। তার আগের অভিজ্ঞতা দেখে ডাক্তার অবাক হয়ে যান। যাই হোক, পরে যখন সে বেসে পৌঁছায় তখন তার সাথে ইউকির দেখা হয়। ইউকি তাকে দেখে অবাক হয়ে যায়। সে জিজ্ঞেস করে, তুমি ভলেন্টিয়ার কেন হলে? তুমি তো কমান্ডার ওকিটাকে ঘৃণা করো, আর এটা তো তারই জাহাজ। সুসুমো হেসে কথাটা এড়িয়ে যায়।
ইউকি জিজ্ঞেস করে, আসলে তুমি কি করতে চাও? যদি কোনো গন্ডগোল করো? এর আগে সুসুমো জবাব দিতে পারার আগেই অ্যালার্ম বেজে ওঠে। সে সঙ্গে সঙ্গে ব্রিজের দিকে দৌড়ায় এবং ইউকিকে নিজের জায়গায় যাওয়ার আদেশ দেয়। ইউকি তাকে বলে যে তুমি আমাকে আদেশ দেওয়ার কে? তখন সুসুমো জানায় যে আমি তোমার নতুন স্কোয়াড্রন লিডার। গামালাজদের একটি শক্তিশালী মিসাইল তাদের দিকে এগিয়ে আসছিল। এটা দেখে ওকিটা অস্ত্র লঞ্চ করার আদেশ দেন। সেই সময় সুসুমো এবং বাকি সবাই কাজে লেগে পড়ে। ওকিটা বুঝতে পারেন যে তাদের পক্ষে বাঁচা কঠিন, তাই সে ওয়েভ গান ব্যবহার করতে বলেন। তার এক সৈন্য তাকে মনে করিয়ে দেয় যে স্যার, এটা টেস্ট করা হয়নি, কিন্তু তবুও তিনি ওটা ব্যবহার করার সিদ্ধান্ত নেন এবং বলেন যে এটাকে ফুল পাওয়ারে চালাতে হবে। যেই মুহূর্তে ওয়েভ গান ফায়ার করা হয়, এত প্রচণ্ড বিস্ফোরণ হয় যে পৃথিবীতে উপস্থিত কন্ট্রোল টিমেরও নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। কিছু মুহূর্তের জন্য ইয়ামাটো জাহাজটি অদৃশ্য হয়ে গিয়েছিল, কিন্তু হঠাৎ তা আবার মনিটরে দেখা যায়। তখন ওকিটা স্ক্রিনে এসে জেনারেলের সাথে কথা বলেন। ওকিটা বলেন যে ওয়েভ গান ফায়ার করার ফলে শত্রুরা তাদের অবস্থান জেনে গিয়ে থাকবে, কিন্তু তাদের কাছে আর কোনো উপায় ছিল না। তখন জেনারেল জিজ্ঞেস করেন যে জাহাজ ঠিক আছে, এগোতে পারবে? ওকিটা বলেন যদি শত্রুরা আবার হামলা করার আগে সোলার সিস্টেম মানে সৌরজগৎ থেকে বের হতে পারি, তাহলে এই জাহাজ কাজ করতে পারে। অন্যদিকে জাহাজের সুসুমোর সাথে সীমার দেখা হয় এবং তারা দুজনে কথা বলতে শুরু করে। শীঘ্রই গত যুদ্ধে সুসুমোর সাথে থাকা সৈনিকরাও সেখানে চলে আসে। তারা আবার সুসুমোর সাথে কাজ করতে পেরে খুব খুশি ছিল। তখনই এক সৈনিকে খুশির মুহূর্তে মদের বোতল বের করে। এই সময় আমরা ইউকিকে দেখি যে একটি টেবিলে একা বসেছিল। সেই কথাই রেগেছিল যে সবাই সুসুমোকে এত গুরুত্ব দিচ্ছে। যখন তারা ইউকিকেও তাদের সাথে যোগ দিতে ডাকে, তখন সে রেগে যায়। সে রেগে গিয়ে সুসুমোকে জিজ্ঞেস করে, যদি আগে সৈনিকে ছিলে তবে এতদিন কোথায় ছিলে আর এখন কেন ফিরে এলে? সে সুসুমোকে কাপুরুষ বলে, তোমার ভাই সবাইকে বাঁচানোর জন্য নিজের প্রাণ দিয়েছে আর তুমি সেনাবাহিনী ছেড়ে ভয় পালিয়ে গিয়েছিলে। এই কথায় রেগে গিয়ে এক সৈনিক ইউকির দিকে এগিয়ে যায়, কিন্তু ইউকি তাকে এক ঘুষিতেই অজ্ঞান করে দেয়। শীঘ্রই ওকিটা সমস্ত ক্রু মেম্বারকে সোলার সিস্টেম থেকে বের হওয়ার জন্য প্রস্তুত হতে বলেন। শীঘ্রই সোলার সিস্টেম ভেঙে জাহাজটি সোলার সিস্টেমের বাইরে চলে যায়। অবশেষে তারা তাদের গন্তব্যে পৌঁছে গিয়েছিল এবং তাদের জাহাজেরও কোনো ক্ষতি হয়নি, কিন্তু তাদের এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। শীঘ্রই গামালাজরা তাদের ওপর হামলা করতে চলে আসে। সুসুমো আবার ওয়েভ গান ব্যবহার করার নির্দেশ দেয়, কিন্তু কিছু সৈনিক তাকে জানায় যে ওয়েভ গান পুনরায় ব্যবহার করতে সময় লাগে। ওকিটা বলেন যে ওটা চার্জ হতে আরও 20 মিনিট লাগবে। ততক্ষণে সে সুসুমোকে বলেন যে তাড়াতাড়ি শত্রুর ইঞ্জিনে হামলা করো, যাতে তারা আমাদের পিছু না নিতে পারে। তখন সুসুমো ব্ল্যাক টাইগার্স নামক ক্রুদের আদেশ দেয়, কিন্তু ইউকি আগেই একটি জাহাজ নিয়ে গামালাজদের মোকাবিলা করতে চলে গিয়েছিল। যাই হোক, ইউকি তাদের ওপর হামলা করে এবং বেশ কিছুক্ষণ তাদের আটকে রাখে। কিন্তু যখন সুসুমো তার সাথে কথা বলার চেষ্টা করে, তখন সে জানতে পারে যে তার জাহাজে যে হামলা হয়েছে তারপর সে অজ্ঞান হয়ে গেছে। অবশেষে তার জ্ঞান ফেরে এবং সে জানায় যে ধ্বংসাবশেষ তার ইঞ্জিন নষ্ট করে দিয়েছে। ইউকি বলে যে সে তাদের সাথে ফিরতে পারবে না, তাই তুমি মাননীয় সুসুমো আমাকে এখানেই ফেলে দিয়ে এগিয়ে চলো। কিন্তু সুসুমো এটা মানতে রাজি ছিল না। সে একটি নতুন জাহাজ বের করে ইউকির দিকে রওনা হয়। সে ইউকির জাহাজ পর্যন্ত পৌঁছে তাকে বলে আমার ইশারায় ঝাঁপ দেবে। ঠিক সেই সময় তারা দেখতে পায় যে বিশাল সৈন্যবাহিনী তাদের জাহাজের দিকে এগিয়ে আসছে। ওকিটা তাদের ওপর হামলা করার নির্দেশ দেয়। এদিকে সুসুমো ইউকির খুব কাছে পৌঁছে যায় এবং ইশারা পেতেই সুসুমো তার জাহাজে ঝাঁপ দেয়। অন্যদিকে ওকিটা একটি দারুণ প্ল্যান বানান। যেই শত্রুরা তাদের কাছে পৌঁছাবে তারা পাশে গড়িয়ে পালিয়ে যাবে। তিনি বিরোধীকে সতর্ক হতে বলেন। এই শত্রুদের থেকে বাঁচার পর তারা সুসুমো এবং ইউকিকে নিয়ে সোলার সিস্টেমে ফিরে যাবে। কিছুক্ষণের মধ্যেই শত্রুরা যেই তাদের কাছে পৌঁছায় তারা হামলা করার ভান করে পাশে পালিয়ে যায়। সাথে সুসুমো এবং ইউকিও তাড়াতাড়ি শিবের ভেতরে চলে আসে। সুসুমো ইউকিকে কোলে তুলে দৌড়ে ভেতরে আসে। ইউকির জ্ঞান ফেরতেই তাকে স্ট্রেচারে করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এরপর ওকিটা সেখানে আসেন এবং সুসুমোকে বলেন যে তোমার এই বীরত্বের চক্করে সবার প্রাণ বিপদে পড়ে গিয়েছিল। কিন্তু সুসুমো বলে আমার কাজ করার ধরন এটাই, আমি আমার কোনো সাথীকে মুহূর্তের জন্য ফেলে আসি না তোমার মতো। এই শুনে ওকিটা রেগে গিয়ে তাকে জেলে পুরে দেয়। কিছুক্ষণ পর চিফ তাগুগাওয়া জেলে তার সাথে দেখা করতে যান এবং সুসুমোর মজা ওড়াতে থাকেন। সুসুমো আগেই রেগেছিল, কারণ তার মতে সে যা করেছে ঠিকই করেছে। তাকে দেখে তাগুগাওয়া বলেন যে ওকিটাও তার যৌবনে তোমার মতোই ছিল।
সেই সময় ডাক্তার সেখানে আসেন এবং সুসুমো ইউকির স্বাস্থ্যের ব্যাপারে জিজ্ঞেস করে। ডাক্তার বলেন সে এখন বিপদমুক্ত। তারপর তারা তিনজনে একসাথে মদ খেতে বসে যান। তখন ডাক্তার সুসুমোকে জানান যে গত যুদ্ধে ওকিটাকে একটি কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল। আসলে ওকিটার ছেলেও সেই যুদ্ধে সামিল ছিল। তার জাহাজ এবং পুরো ক্রু আর কখনো ফিরে আসেনি। যাই হোক, কিছুক্ষণ পরই ওকিটা ঘোষণা করেন যে তারা সোলার সিস্টেম থেকে বের হতে চলেছেন। এখন তারা এমন এক জায়গায় পৌঁছাতে চলেছেন যেখানে আজ পর্যন্ত কোনো মানুষ পৌঁছায়নি। হয়তো তারা পৃথিবীর লোকেদের সাথে যোগাযোগও করতে পারবে না। তাই সে পুরো ক্রুকে শেষবারের মতো পরিবারের লোকেদের সাথে কথা বলতে বলেন। সবাই একে একে ফোন করে এবং শেষে সুসুমোর পালা আসে। তাকে জেল থেকে বের করে কমিউনিকেশন রুমে নিয়ে যাওয়া হয়। সেই সময় ইউকি ঘর থেকে বাইরে আসে। সুসুমো ইউকিকে জিজ্ঞেস করে যে তুমি ঠিক আছো তো? কিন্তু ইউকি তখনও তার উপর বেশ রেগেছিল। সে বলে যে সে এই মিশনকে বিপদে ফেলার চেয়ে মরে যাওয়া পছন্দ করবে। যাই হোক, সে সুসুমোর নাকে আলতো করে টোকা দিয়ে তাকে শান্ত থাকতে বলে। পরে ক্যাফেতে সীমা ইউকিকে জিজ্ঞেস করে যে সে সুসুমোকে দেখেছে। ইউকি জানায় যে সে কমিউনিকেশন রুমে তার পরিবারকে মেসেজ পাঠাচ্ছে। কিন্তু সীমা বলে কিসের পরিবার? ওর তো এই দুনিয়ায় কেউ নেই। ওর পুরো পরিবার এক বোমা বিস্ফোরণে মারা যায়, আর তারপর তার ভাইও শহীদ হয়ে যায়। তারপর থেকে সুসুমো একদম একা হয়ে গিয়েছিল। তাদের ক্রুজ জাহাজ সোলার সিস্টেম থেকে বের হতে যাবে এমন সময় হঠাৎ তারা কাছেই গামালাজদের একটি যুদ্ধ জাহাজ দেখতে পায়। তারা দেখে যে ওটা হামলা করছে না। তখন ওকিটা বলেন যে জাহাজটিকে ভেতরে নিয়ে আসতে যাতে ওটা পরীক্ষা করা যায়। পরে ওকিটার মেডিকেল টেস্ট হলে ডাক্তার জানান যে তার অসুস্থতা আরও বেড়ে গেছে, তার কাছে আর বেশি সময় নেই। অন্যদিকে বাকি ক্রুরা জাহাজটি পরীক্ষা করছিল। হঠাৎ তার এলিয়েন পাইলটটি বেঁচে ওঠে এবং হামলা করে দেয়। সে সাতো নামের এক ব্যক্তিকে নিজের বশে করে নেয়। তারপর সেই এলিয়েনটি জানায় যে তার নাম ডেজলা। সুসুমো তাকে জিজ্ঞেস করে, তোমরা পৃথিবীর ওপর হামলা কেন করছো? ডেজলা হেসে বলে, আমরা পৃথিবীর ওপর হামলা করছি না, শুধু একে আগের থেকে উন্নত বানাচ্ছি। সেই মুহূর্তে ইউকি ভেতরে এলে সুসুমো সাতোকে নিজের স্টান গান দিয়ে শ্যুট করে, যার ফলে এলিয়েনটির সাথে সাথে সাতোর শরীর ছেড়ে দেয়। এরপর তারা সবাই ক্যাফেটেরিয়াতে জড়ো হয় এবং সাতো যন্ত্রণায় কাতরাচ্ছিল। এটা দেখে বাকি সবাই হাসতে থাকে। যাই হোক, পরে সুসুমো ওকিটার সাথে কথা বলতে যায়। ওকিটা তাকে জিজ্ঞেস করেন যে সে পরবর্তী ক্যাপ্টেন হতে পারবে কিনা। আসলে মামারু অর্থাৎ সুসুমোর ভাই পরবর্তী ক্যাপ্টেন হওয়ার কথা ছিল, কিন্তু এখন ওকিটা চান যে সুসুমো ক্যাপ্টেন হোক। কিন্তু সুসুমো এর জন্য সরাসরি মানা করে দেয়, কারণ সে ওকিটার ধরন মতো কাজ করতে পারবে না। তখন ওকিটা তাকে বলেন, তোমার যেমন মনে হয় তেমনই করো। তারপর ওকিটা নিজের রেডিও তুলে ঘোষণা করেন যে এখন থেকে সুসুমো পরবর্তী ক্যাপ্টেন হবে। এরপর হঠাৎ গামালাজদের হামলা হয় এবং পুরো ক্রু তার জবাব দিতে প্রস্তুত হয়ে যায়। ঠিক সেই সময় সেই এলিয়েন শিপটি জ্বলতে শুরু করে। আসলে সেই শিপের মাধ্যমেই গামালাজরা তাদের লোকেশন পেয়ে গিয়েছিল। সুসুমো ঠিক সময় দায়িত্ব সামলায় এবং সবাইকে আদেশ দেয়। তখন অ্যান্ডো জানায় যে লিফট খারাপ হয়ে গেছে এবং তারা সবাই ওখানেই আটকে পড়েছে। সুসুমো তাদের সবাইকে ওখানেই থাকতে বলে। তারপর সে ওয়েভ গান তৈরি করে এবং প্রচণ্ড ফায়ার করে। তারা শিপটিকে ধ্বংস করে দিয়েছিল, কিন্তু তখনই তারা বুঝতে পারে যে নিচ থেকেও হামলা হচ্ছে। সুসুমো দেখে যে এই হামলা তৃতীয় ব্রিজের দিকে হচ্ছে। সে একটু দ্বিধা করে ইউকিকে এটা সামলাতে বলে। ইউকি তৃতীয় ব্রিজে ফায়ার করে এবং তার সোজা শত্রু জাহাজের ওপর গিয়ে পড়ে। এরপর সুসুমো ওকিটার কাছে যায় এবং তাকে সব কিছু জানায়। আসলে তৃতীয় ব্রিজে 6 জন ক্রু মেম্বারের মৃত্যু হয়েছিল এবং এখন সুসুমোর মনে হচ্ছিল যে সে ক্যাপ্টেন হওয়ার যোগ্যই নয়। ওকিটা জিজ্ঞেস করেন, তুমি ফিরে এলে কেন? এর জবাবে সুসুমো বলে, আমি এটা দেখতে চেয়েছিলাম যে আপনি কি ধরনের মানুষ, আর তাছাড়া আমি পৃথিবীকে আবার একবার সবুজ শ্যামল দেখতে চাই। তারপর সে ওকিটাকে জিজ্ঞেস করে, আমি ক্যাপ্টেন হিসেবে যা করেছি তা কি ঠিক ছিল? ওকিটা উঠে দাঁড়িয়ে সুসুমোকে নিজের অভিজ্ঞতা থেকে উপদেশ দেন এবং বলেন যে সে যেন ক্যাপ্টেন হিসেবে নিজের কর্তব্য সততার সাথে পালন করে। তারপর ওকিটা বলেন যে তিনি তাকে একটি খুব জরুরি কথা বলতে চান। অবশেষে ওকিটার সাথে কথা বলে সুসুমো বাইরে এলে ইউকি তার সামনে এসে দাঁড়ায়। সে তৃতীয় ব্রিজের ঘটনায় খুব দুঃখ পেয়েছিল। সুসুমো তার কাছে ক্ষমা চায়, কারণ ইউকি এই কাজটা তারই নির্দেশে করেছিল। কিন্তু ইউকি বলে, তুমি শুধু তোমার কর্তব্য পালন করেছো। কিন্তু এই বলতে বলতেই সে নিজেও কাঁদতে শুরু করে।
সে নিজের লোকেদের ওপরই হামলা করেছিল এবং এখন সে এই অনুশোচনা নিয়ে বাঁচতে পারছিল না। সুষম সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে ধরে এবং তারপর তারা একে অপরকে চুম্বন করে। তখনই হঠাৎ ঘোষণা হয় যে জাহাজ শীঘ্রই সোলার সিস্টেমের বাইরে যেতে চলেছে। কিছুক্ষণের মধ্যেই তারা তাদের গন্তব্য ইস্কান্ডার দেখতে পায়, কিন্তু তাদের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। হঠাৎ ইস্কান্ডার থেকে একটি মিসাইল খুব দ্রুত তাদের দিকে এগিয়ে আসতে থাকে। উপরন্তু তাদের ওয়েভ গানও তখন চার্জ ছিল না। হঠাৎ সেই মিসাইলটি 4 ভাগে ভাগ হয়ে যায়। তখন সুষম সব বন্দুক একসাথে চালানোর নির্দেশ দেয়। পুরো ক্রু একসাথে হামলা করে, কিন্তু সেটাও যথেষ্ট ছিল না। সুষম আবার সোলার সিস্টেমে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু এমনটা করার পর তারা ইস্কান্ডার থেকে আবার দূরে সরে যায়। পরে যখন তারা মিসাইলটি পরীক্ষা করে তখন বুঝতে পারে যে এটা গামালাজদের মিসাইল ছিল। পুরো ক্রুয়ের মনে হচ্ছিল যে এটা একটা ফাঁদ। এই সময় সোনাটা অর্থাৎ সানাডা বলে যে এই ক্যাপসুলে রেডিয়েশনের মতো কিছু ছিল না, এর ভেতরে শুধু কোনো এক জায়গার লোকেশন আছে। সুষম বলে আমাদের এই লোকেশনে যাওয়া উচিত। যদি এটা কোনো ফাঁদ হতো তাহলে ইস্কান্ডারে পৌঁছানোর পর শত্রুরা আমাদের ওপর হামলা করত, যাতে আমরা কোথাও ভাগতেও না পারি। আগে হামলা করে কী লাভ? হয়তো এর পেছনে কোনো কারণ আছে যে গামালাজরা সুষমর টিমকে সেখানে পৌঁছতে দিতে চায় না। এবার সুষম সবাইকে একত্রিত করে পরবর্তী প্ল্যানের কথা ভাবতে শুরু করে। সে আলাদা আলাদা টিম তৈরি করে সবাইকে টার্গেটের লোকেশন দিয়ে দেয়। তারপর সে রেডিওতে মেসেজ পাঠিয়ে ঘোষণা করে যে তারা সবাই যত তাড়াতাড়ি সম্ভব ইস্কান্ডার প্ল্যানেটে ল্যান্ড করবে। আমরা যে মেসেজ পেয়েছি তা একটা ফাঁদ হতে পারে, কিন্তু যদি এটা সত্যি হয় তাহলে পৃথিবীকে বাঁচানো যেতে পারে। সুষম তার ক্রুকে উৎসাহ দেয় এবং পুরো জোশের সাথে লড়তে বলে। এরপর পুরো টিম কাজে লেগে পড়ে। সুষম নিজেও একটি জাহাজ নিয়ে ইস্কান্ডারের দিকে রওনা দেয়। সে যখনই ল্যান্ড করতে যাবে তখন সে মাটিতে অনেক মিসাইল দেখতে পায়, কিন্তু শীঘ্রই তার ক্রুরাও সেখানে পৌঁছে যায়। সুষমর টিমের ওপর জোরদার হামলা হয়, কিন্তু তারাও দাঁত ভাঙা জবাব দেয়। অবশেষে তারা সেই কোঅর্ডিনেটের জায়গাতে পৌঁছেই যায়, কিন্তু সেই মুহূর্তে এলিয়েনরা তাদের ওপর ভয়ঙ্কর হামলা করে দেয়। দুই শত্রুপক্ষের মধ্যে ধুমধুমার গোলাগুলি শুরু হয়ে যায়। কিটো নামের এক পাইলটের গায়ে গুলি লাগে, কিন্তু সে তবুও শত্রুদের মোকাবিলা করতে থাকে যাতে বাকিরা এগোতে পারে। তারপর কিছু ক্রু মেম্বার নির্দিষ্ট লোকেশনে পৌঁছায় যেখানে তারা ইস্কান্ডারকে পায়। তখনই এক উজ্জ্বল আলো জ্বলে ওঠে। ইউকি যেই সেটাকে স্পর্শ করে সেটা তার বশে চলে আসে। তখন সুষমর ওকিটার সাথে কথা মনে পড়ে। আসলে ওকিটা তাকে বলেছিল যে রেডিয়েশন ঠিক করার পুরো গল্পটাই মিথ্যা। আসলে তারা শুধু কোঅর্ডিনেটস আর টেকনোলজি পেয়েছিল। সত্যিটা হলো এই গল্পটা সুষমর জন্যই বানানো হয়েছিল। সে এত বেশি মাত্রার রেডিয়েশনের পরেও বেঁচে গিয়েছিল, যা দেখে সবার মনে আশা জেগে গিয়েছিল যে রেডিয়েশনকে শেষ করা সম্ভব, এবং হয়তো এই ক্যাপসুল যারা পাঠিয়েছে তারা এর রহস্য জানে। তখনই ইউকি এই জিনিসটির বশে এসে একটি মেসেজ দেয়। সে জানায় যে গামালাজ আর ইস্কান্দর একই প্রজাতির এলিয়েন। আসলে এলিয়েনদের গ্রহ ধ্বংসের মুখে ছিল, তাই তারা পৃথিবীকে তাদের নতুন গ্রহ হিসেবে বেছে নেয়, কিন্তু এর জন্য তাদের সব মানুষকে মুছে ফেলতে হবে। কিন্তু সব এলিয়েন এই সিদ্ধান্তে একমত ছিল না। ইস্কান্দার গ্রুপের এলিয়েনরা এর বিরুদ্ধে ছিল, তাই তাদের জেলে পুড়ে দেওয়া হয়। তখন ইস্কান্দারের লোকেরাই এই গোপন ক্যাপসুলটি পৃথিবীতে পাঠায়। এমন কোনো ডিভাইস ছিল না যা রেডিয়েশনকে পুরোপুরি মুছে ফেলতে পারত, কিন্তু এখন ইউকি এই কাজটা করতে পারত। সুষমর ওপর রেডিয়েশনের প্রভাব না পড়ার কারণও ছিল এই ক্যাপসুলটি। তখনই ইউকির শরীর থেকে প্রচণ্ড শক্তি নির্গত হয়, যা সেখানকার সমস্ত রেডিয়েশন মুছে দেয়। এবার তারা মাস্ক ছাড়াই নিঃশ্বাস নেয় এবং তাদের কোনো ক্ষতি হয় না। সেই মুহূর্তে ইউকির শরীর থেকে সেই শক্তি বাইরে বেরিয়ে যায় এবং সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। এবার তাদের ক্রু এগোতে থাকে, কিন্তু গামালাজরা আবার তাদের উপর ভয়ঙ্কর হামলা করে দেয়। এই সময় সাইতো আর সাদা ওখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যাতে সুষম আর ইউকি পালাতে পারে। সুষম বলে আমি তোমাদের ফেলে যাব না, কিন্তু সাদা তার কথা মানে না। যখন সুষম আর ইউকি বাইরে বের হয়, তারা দেখে যে ক্রুয়ের সব মেম্বার মারা গেছে। অন্যদিকে ভেতরে সাইতো আর সাদা তাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়তে থাকে। অবশেষে তারা দুজনেই গুলিবিদ্ধ হয়, কিন্তু সাদা আগেই সেখানে একটা বোমা লাগিয়ে দিয়েছিল। মরার আগে সে অনেক গামালাজকে মেরে ফেলে। সুষম আর ইউকি নিজেদের জাহাজ থেকেই বিস্ফোরণ দেখতে পায়। অবশেষে তারা নিজেদের ব্যাটলশিপ ইয়ামাতুতে ফিরে আসে এবং ওকিটাকে সব কিছু জানায়। ওকিটা ততক্ষণে বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন। তিনি সুষমকে সবকিছু ভেবে চিন্তে করতে বলেন।
এবার সুষুমো কন্ট্রোল রুমে ফিরে আসে এবং স্পেসশিপটিকে পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসে। তারা সবাইকে খবর দেয় যে তারা একটি অ্যান্টি রেডিয়েশন ডিভাইস পেয়ে গেছে। জেনারেল টু তো নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলেন না। ঠিক সেই মুহূর্তে ওকিটার মৃত্যু হয়। সুষুমো কিছু করার আগেই গামালাজরা আবার তাদের ওপর হামলা করে দেয়। পুরো ক্রু একসাথে তাদের মোকাবিলা করতে একত্রিত হয়ে যায়। সুষুমো তাকুগাওয়ার সাথে কথা বলে, কিন্তু তাকুগাওয়াও পুরোপুরি আহত হয়ে গিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই সেও প্রাণ হারায়। তখনই হঠাৎ তারা একটা আওয়াজ শুনতে পায় এবং তারপর একটা মুখ দেখা যায়। সে পুরো ক্রুকে বলে যে তারা পৃথিবীতে দখল করতে আসেনি, কিন্তু তারা একে ফিরিয়েও দিতে পারবে না। তখনই সে অদৃশ্য হয়ে যায় এবং ক্রুরা দেখে যে জাহাজের বাইরে একটা বিশাল বিস্ফোরণ হতে চলেছে। আসলে এটা একটা বিশাল নিউক্লিয়ার রিয়াকশন ছিল, যাতে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। কিন্তু সুষুমো তখনও হার মানেনি এবং এটা থামানোর চেষ্টা করে। সে জিজ্ঞেস করে যে তারা ওয়েভ মোশন গান ব্যবহার করতে পারবে কিনা, কিন্তু তাকে বলা হয় যে জাহাজে কিছু ত্রুটি দেখা দিয়েছে। যদি ওটা ব্যবহার করা হয় তাহলেই জাহাজটিও উড়ে যাবে। এবার সে ভাবতে থাকে যে কিছু একটা করে তো পৃথিবীকে বাঁচাতেই হবে। সে জিজ্ঞেস করে যে তারা বাকি থাকা শক্তি দিয়ে কটা শট লাগাতে পারবে। জবাবে তাকে বলা হয় শুধু একটা হামলা করলেই ইয়ামাটো পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। এটা শুনেই সে সব ক্রু মেম্বারদের বলে, জাহাজ ছেড়ে দাও, নিজে প্রাণ বাঁচাও, বেরিও এখান থেকে। ইউকি এটা করতে সরাসরি মানা করে দেয়, কিন্তু সুষুমো বলে এটাই আমার আদেশ। সীমা বলে, স্যার আমিও আপনার সাথে এখানেই থাকবো। কিন্তু সুষুমো তাকে আদেশ দেয় যে ইউকিকে যেন সে সহি সালামতে পৃথিবীতে ফিরে নিয়ে যায়। ইউকির কাছেই রেডিয়েশন শেষ করার শক্তি ছিল, তাই তার সুরক্ষিত ফিরে যাওয়া খুব জরুরি। শীঘ্রই সব ক্রু মেম্বার জাহাজ থেকে বেরিয়ে যায়, কিন্তু ইউকি তখনও রাজি ছিল না। তাদের দুজনের মধ্যে তর্ক শুরু হয়ে যায় এবং ইউকি কাঁদতে থাকে। সুষুমো তাকে বোঝাতে গিয়ে বলে, আমার কোনো পরিবার নেই, কিন্তু যখন তোমার সাথে দেখা হলো জানি না কেন তোমার জন্য চিন্তা করতে শুরু করলাম। আর এখন আমি চাই যে তুমি এক সবুজ শ্যামল পৃথিবীতে আবার ঘুরে বেড়াও। সুষুমো তাকে এখন আপাতত একাই ফিরে যেতে বলে এবং ওয়াদা করে যে আমি বেঁচে ফিরে আসব। কিন্তু ইউকি তখনও কাঁদতে কাঁদতে তাকে জড়িয়ে ধরেছিল। সুষুমোর কাছে আর কোনো উপায় ছিল না, তাই সে নিজের স্টানগান বের করে ইউকিকে অজ্ঞান করে দেয়। তারপর সীমা তাকে নিজের সাথে নিয়ে যায়। অবশেষে সুষুমো গামারাজদের জাহাজে হামলা করার জন্য প্রস্তুত ছিল। তখন তার পাশ দিয়ে সীমার জাহাজ যাওয়ার সময় ইউকির জ্ঞান ফেরে। সে দেখে যে সুষুমো তখনও ইয়ামাটো জাহাজে রয়েছে। সে চিৎকার করতে থাকে, কিন্তু এখন আর কিছুই করার ছিল না। এদিকে গামালাজদের জোরদার হামলা জবাব দিতে দিতে সুষুমো ওয়েভগান চালিয়ে দেয়। সাথে সে ইয়ামাটো জাহাজটিকে শত্রু জাহাজের সাথে ধাক্কা মারিয়ে দেয়, যার ফলে এক প্রকাণ্ড বিস্ফোরণ হয়। এখন গল্প কিছু বছর এগিয়ে যায়। আমরা দেখি যে পৃথিবী আবার আগের মতো হয়ে গেছে। এখন এখানে কোনো রেডিয়েশন নেই। অন্যদিকে ইউকি তার ছেলের সাথে মাঠে খেলছে। সুষুমো তো ফিরে আসেনি, কিন্তু তার স্বপ্ন ঠিকই পূরণ হয়েছে। ভিডিও পছন্দ হলে লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।